জুন মাসের মাঝামাঝি, স্কুল ফাইনাল দিয়ে বসে আছি। রেজাল্ট কবে বেরোবে জানি না। আজ সিনেমায় যাবার কথা ছিল, কিন্তু ঠিক 2:10 এমন তেড়ে বৃষ্টি নামলো যে সে আশা ত্যাগ করে একটা নতুন কেনা টিনটিনের বই নিয়ে বৈঠকখানায় তক্তা বসে বসে বেশ মশগুল হয়ে পড়ছি। টুনটুনির বই না, টিনটিনের বই। টিনটিন ইন টিবেট। বেলজিয়াম থেকে ফরাসি ভাষায় বেরোয় এই আশ্চর্য কমিক বই। তারপর পৃথিবীর নানান ভাষায় অনুবাদ হয়। এখানে আসে ইংরেজিটা। আমার আর ফেলুদার দুজনেরই মতে রহস্য, রোমাঞ্চ, সাসপেন্স আর হাসিতে ভরা এর চেয়ে ভালো কমিক বই আর নেই। এর আগে আরও 3টে কিনেছি। এটা নতুন। প্রথমে আমি পড়ব, তারপর ফেলুদা। ও এখন সোফায় কাত হয়ে শুয়ে দ্য চ্যারিয়েট অফ দ্য গডস বলে একটা বই পড়ছে মানে একটু আগেও পড়ছিল। এখন শেষ করে সেটা বুকের ওপর রেখে সিলিংয়ে ঘুরন্ত পাখাটার দিকে চেয়ে আছে। মিনিটখানেক এইভাবে তাকিয়ে থেকে বলল, গিজার পিরামিডে কটা পাথরের ব্লক আছে জানিস? 2 লক্ষ। বেশ, জানলাম। কিন্তু ফেলুদা হঠাৎ কেন পিরামিড নিয়ে পড়েছে বুঝলাম না। ফেলুদা বলে চলল, এই ব্লকের এক একটার ওজন প্রায় 15 টন। সে যুগের ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে যা আন্দাজ করা যায় তার সাহায্যে দিনে 10টার বেশি ব্লক নিখুঁতভাবে পালিশ করে ঠিক জায়গায় নিখুঁতভাবে বসানো মিশরীয়দের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া যেখানে পিরামিড তার ত্রিসীমানায় ওই পাথর নেই। সে পাথর আসত নৌকো করে নাইল নদীর ওপার থেকে। সাধারণ বুদ্ধিতেও হিসেব করলে ব্যাপারটা কি দাঁড়ায় জানিস? ওই একটি পিরামিড তৈরি করতে সময় লেগেছিল কমপক্ষে 600 বছর। ভাববার কথা বটে। বললাম, এটা কি ওই বইয়ে লিখেছে? শুধু এটা নয়, প্রাচীনকালের আরও অনেক আশ্চর্য কীর্তির কথা এতে আছে, যেগুলো কি করে সম্ভব হয়েছিল তা প্রত্নতাত্ত্বিকরা বলেন না বা বলার চেষ্টাও করেন না। আমাদের দেশেই দেখ না, দিল্লিতে কুতুব মিনারের পাশে যে লৌহ স্তম্ভ আছে তাতে 2000 বছরেও মরচে ধরেনি কেন? ইস্টার আইল্যান্ডের নাম শুনেছিস? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা ছোট্ট দ্বীপ। সেই দ্বীপে গেলে দেখা যায় কোনো আদ্যিকালে কারা জানি পেল্লা এসব মানুষের মাথা পাথরে খোদাই করে সমুদ্রের দিকে মুখ করিয়ে দাঁড় করিয়ে রেখেছে। পাথর আছে দ্বীপের মাঝামাঝি। মাথাগুলো এনে রাখা হয়েছে সেখান থেকে 5-7 মাইল দূরে। এক একটার ওজন প্রায় 50 টন। জঙ্গলি লোকে কি করে এ জিনিসটা করল? লরি, ক্রেন, ট্রাক্টর, বুলডোজার এসব তো তখন ছিল না। ফেলুদা এর মধ্যে একটা চারমিনার ধরিয়েছে। বইটা পড়ে ও যে বেশ উত্তেজিত সেটা বোঝা যাচ্ছিল। এবার সোজা হয়ে উঠে বসল। পেরুতে একটা জায়গায় মাইলের পর মাইল জুড়ে মাটির উপর জ্যামিতিক রেখা আর নকশা কাটা আছে। আদিকাল থেকে সেটার কথা লোকে জানে। প্লেন থেকে পরিষ্কার দেখা যায়। অথচ কবে, কেন, কিভাবে সেগুলো কাটা হলো তা কেউ জানে না। রহস্য এতই গভীর যে সেটা নিয়ে কেউ ভাবতেও চায় না। যিনি ওই বইটা লিখেছেন তিনি ভেবেছেন বুঝি? প্রচুর ভেবেছেন। আর ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে আজ থেকে 20-25 হাজার বছর আগে নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে মানুষের চেয়েও অনেক বেশি উন্নত কোনো প্রাণী পৃথিবীতে এসে মানুষকে তাদের জ্ঞানের খানিকটা অংশ দিয়ে অনেকখানি এগিয়ে দিয়ে গিয়েছিল। পিরামিড ইত্যাদি হচ্ছে এই অতি মানবীয় টেকনোলজির নিদর্শন, যাকে আজকের মানুষও টেক্কা দিতে পারেনি। কুরুক্ষেত্রে যেসব মারাত্মক অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে তার সঙ্গে আজকের অ্যাটমিক মারণাস্ত্রের মিল তো জানিস। তার মানে
কুরুক্ষেত্র যুদ্ধেও কি অন্য গ্রহের প্রাণীরা এসে? ব্যাপারটা জমে উঠেছিল, কিন্তু আমার কথা শেষ না হতেই বাধা পড়ল। এই বৃষ্টির মধ্যেই কে জানি এসে আমাদের কলিং বেলটায় পরপর 3 বার সজোরে চাপ দিয়েছে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই বৃষ্টির ছাঁটের সঙ্গে হুমড়ি দিয়ে ঘরে ঢুকলেন সিধু জ্যাঠা, আর তার হাতের ছাতাটা ঝপাত করে বন্ধ করতেই আরও খানিকটা জল চারপাশে ছিটিয়ে পড়ল। কি দুর্যোগ, কি দুর্যোগ! একটু চা বলো, তোমার ওই ভালো চা, এক নিঃশ্বাসে বলে ফেললেন সিধু জ্যাঠা। আমি এক দৌড়ে গিয়ে শ্রীনাথকে ঘুম ভাঙিয়ে 3 কাপ চা করতে বলে ফিরে এসে দেখি সিধু জ্যাঠা সোফায় বসে সাংঘাতিক ভ্রুকুটি করে টেবিলের উপরে রাখা চিনেমাটির অ্যাস্ট্রেটার দিকে তাকিয়ে আছেন। ফেলুদা বলল, আপনি এই বাদলায় রিকশা না নিয়ে? মানুষ খুন তো আকচার হচ্ছে, তার চেয়েও সাংঘাতিক খুন কি জানো? ফেলুদা থতমত, চুপ। আমি তো বটেই। যিনি প্রশ্নটা করেছেন তিনিই উত্তর দেবেন সেটাও জানি। সিধু জ্যাঠা বললেন, এ কথা সবাই মানে যে আজকে আমাদের দেশটা উচ্ছন্নে যেতে বসলেও এককালে অনেক কিছুই এখানে ঘটেছিল যা নিয়ে আজও আমরা গর্ব করতে পারি। এর মধ্যে সবচেয়ে বেশি গর্ব করার বিষয়টা কি জানো তো? সেটা হলো আমাদের শিল্পকলা, যার অনেক নমুনা আমরা আজও চোখের সামনে দেখতে পাই। কেমন, ঠিক কি না? ঠিক। ফেলুদা চোখ বুজে মাথা নেড়ে সায় দিল। এই আর্টের মধ্যেও যেটা সেরা সেটা হলো ভারতবর্ষের মন্দির আর তার গায়ের কারুকার্য, ঠিক কি না? ঠিক। সিধু জ্যাঠা জানেন না এমন বিষয় নেই, তবে তার মধ্যেও আর্টের বিষয় তার জ্ঞান বোধহয় সবচেয়ে বেশি, কারণ তার 3 আলমারি বইয়ের মধ্যে 1.5 আলমারি হলো আর্টের বই। কিন্তু খুনের কথা কি বলছিলেন সেটা এখনো বোঝা গেল না। একটা মাদ্রাজি চুরুট ধরাবার জন্য খানিকটা সময় নিয়ে এক ঘর ধোঁয়া ছেড়ে 2 বার কেশে একটু দম নিয়ে সিধু জ্যাঠা বললেন, এককালে কালা পাহাড় ধর্ম চেঞ্জ করে হিন্দু মন্দিরের কি সর্বনাশ করে গেছে সে তো জানো, কিন্তু আজ এই 1973-এ আবার যে কালা পাহাড়ের আবির্ভাব হয়েছে সেটা জানো কি? আপনি কি মন্দিরের গা থেকে মূর্তি খুলে নিয়ে ব্যবসা করার কথা বলছেন? ফেলুদা প্রশ্ন করল। এক্স্যাক্টলি, সিধু জ্যাঠা উত্তেজনায় চেঁচিয়ে বললেন। এটা যে কত বড় একটা ক্রাইম সেটা ভাবতে পারো? দোহাইটা এখানে ধর্মেরও নয়, স্রেফ ব্যবসার। ধনী আমেরিকান ট্যুরিস্টরা এইসব মূর্তি হাজার হাজার টাকা দিয়ে কিনে বিদেশে নিয়ে যাচ্ছে, অথচ ব্যাপারটা এমন গোপনে হচ্ছে যে ধরার কোনো উপায় নেই। তবে এই সব শিল্প হত্যাকারীদের সংখ্যা যে ক্রমেই বাড়ছে তাতে সন্দেহ নেই। আজ দেখলুম ভুবনেশ্বরের রাজারানী মন্দিরের একটা যক্ষীর মাথা গ্র্যান্ড হোটেলে এক আমেরিকান ট্যুরিস্টের কাছে। বলেন কি? ফেলুদা রীতিমতো অবাক। রাজারানী যে ভুবনেশ্বরের একটা বিখ্যাত মন্দির সেটা আমিও জানতাম। ছেলেবেলা পুরী ভুবনেশ্বরে বেড়াতে গিয়েছিলাম, বাবা দেখিয়ে দিয়েছিলেন লাল পাথরের মন্দির, তার গায়ে অদ্ভুত সব মূর্তি আর নকশা।